আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। 3 দিন হয়ে গেল কুয়াশার চাদরে মোড়া এই গায়ের বাতাস ভারী হয়ে যাচ্ছে, যেন অদৃশ্য কোনো কিছু শ্বাস প্রশ্বাস আমার গায়ের উপর চেপে বসেছে। আমার গলা শুকিয়ে গেছে, শরীর নেস্তেজ হয়ে যাচ্ছে, কিন্তু পলানোর কোনো উপায় নেই। আমি জানি এই খেলাটা এখনো শেষ হয়নি। 3 দিন আগে আমি এই অভিশপ্ত জায়গায় পা রেখেছিলাম, পুরনো এক জমিদার বাড়ি, যাকে সবাই এড়িয়ে চলে। লোকজন বলে এখানে এক পিশাচ জিনের বাস। সে মানুষকে ধোঁকা দেয়, লোভ দেখায়, আর শেষমেশ তার আত্মা গ্রাস করে। আমি এসব কথায় বিশ্বাস করতাম না, কিন্তু বিদ্যা মায়ের এক সতর্কবাণী আমার কানে বাজছিল, ওই জায়গায় গেলে ফিরে তাকাস না, যা দেখবি তাতেই বিশ্বাস করবি না। আমি তখন এই সতর্কবার্তাকে তুচ্ছ মনে করে হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি সে আমাকে বাঁচাতে চেয়েছিল। জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আমি অনুভব করলাম বাতাসে এখনো অস্বাভাবিক ঠান্ডা। কাঠের দরজাগুলো পচে গেছে, দেওয়াল জুড়ে অদ্ভুত অজানা ভাষায় খোদাই করা প্রতীক। আমি একটু দ্বিধাগ্রস্ত হলেও ভিতরে ঢুকে পড়লাম। ঠিক তখনই একটা গম্ভীর গলায় ফিসফিসানি বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ল, তুই যা চাস তাই পাবি। আমি সজাগ হয়ে চারপাশে তাকালাম। এখানে তো কেউই নেই। তোর যা স্বপ্ন আমি তাই দিতে পারি, কেবল একটা সত্যে। আমার বুক ধুরপুক ধুরপুক করে কেঁপে উঠল। কে কথা বলছে? আমি কেউকে দেখতে পাচ্ছি না। ঠিক তখনই আমার সামনে ঝলমেলে সোনার মোহর, রূপার থালা আর হীরা রাশি পড়ে রইল। আমার শ্বাসরোধ হয়ে এলো। এগুলো কোথা থেকে এলো? আমি কি স্বপ্ন দেখছি? বুকের ভিতরে এক অজানা আনন্দ খেলে গেল। এ যদি সত্যি হয় তবে আমার আর কোনো কষ্ট থাকবে না। আমি ধীরে ধীরে হাত বাড়ালাম, কিন্তু তখনই একটা ঠান্ডা বাতাস আমার আঙ্গুলে ডগায় আশ্রে পড়ল। এখনো সময় আছে, যদি পিছনে হাঁটতে চাস তাহলে চলে যা। কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। লোভ আমার শরীরকে অচল করে রেখেছে। রাতে ঘুমাতে পারলাম না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল কেউ যেন আমার কানে ফিসফিস করছে, আরো চাইলে বল, আমার সাথে হাত মিলালে তুই যা চাবি তাই পাবি। আমি আতঙ্কে উঠে বসলাম। কোথা থেকে আছে এই শব্দ? আমি দরজা খুলে বাইরে তাকালাম জমিদার বাড়ির দিকে। তো জমিদার বাড়ির থেকে কালো একটা ধোঁয়ার মতো কিছু উঠে আসছে। পরদিন সকালে আমি আবার গেলাম সেই জমিদার বাড়িতে। এবার আর শূন্যতা নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে কিছু একটা, অন্ধকারের চেয়েও কালো এক অবয়ব, যার শরীর মানুষের মতো হলেও কিছু একটা ঠিক নেই। তার শরীরের গঠন যেন বদলে যাচ্ছে প্রতিটি মুহূর্তে। তার কণ্ঠ এবার আগের চেয়েও ভয়ানক হয়ে উঠল। হাতটা বাড়া, শুধু একবার বাড়া, তো যা ইচ্ছে তাই হবে। আমি কাঁপতে কাঁপতে হাত বাড়ালাম, আর ঠিক তখনই একটা হিম শীতল ধাক্কা আমার শরীরের ভিতর ঢুকে গেল। আমার বুক চেপে এলো, শ্বাস বন্ধ হয়ে গেল। আমি অনুভব করলাম আমার দেহের ভিতর দিয়ে কিছু একটা প্রবাহিত হচ্ছে। আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেল। আমি জেগে উঠে বসলাম, কিন্তু আমার শরীর কেমন যেন অস্বাভাবিক লাগছে। নিজেকে আয়নায় দেখলাম, না, এটা আমি নই। আমার ত্বকের রং বিবর্ষ হয়ে গেছে, নখগুলো ধারালো আর লম্বা হয়ে গেছে। আমার মুখ দিয়ে বিকট একটা গর্জন বেরিয়ে এলো। আমার দেহের প্রতিটি কোষে যেন কিছু একটা ছড়িয়ে পড়েছে, আমাকে নিয়ন্ত্রণ করছে। তখনই আমি বুঝতে পারলাম আমি আর নেই। আমি পালাতে চাইলাম, কিন্তু পা চলল না। আমার শরীরের প্রতিটি শিরাই যেন শিকল দিয়ে বাঁধা। এবং তখনই বুঝতে পারলাম সত্যটা, আমি এখন আর মানুষ নই। আমি সেই পিশাচ জিনের ধোঁকায় পড়ে তার নিয়ন্ত্রণে চলে গেছি। মেঘলা আকাশের নিচে আমি এখনো দাঁড়িয়ে আছি। 3 দিন হয়ে যাচ্ছে, আর আমি জানি না আমি পালাতে পারবো কি না। আর আমি এটাও জানি যে হয়তো আমি পালাতে পারবো না, কারণ এখন আমি সেই পিশাচ যে অন্য কাউকে লোভ দেখিয়ে নিজের করে নেবে। চারপাশের কুয়াশা ক্রমশগত গাঢ় হচ্ছে, বাতাস ভারী, যেন পুরো পরিবেশ আমার ওজন বহন করতে পারছে না। আমি এখন মানুষ নই, কিন্তু নিজের মধ্যে একটা বিভৎস দত্ততা অনুভব করছি। একটা অংশ এখনো চিৎকার করছে, মুক্তি চাইছে, আর অন্য অংশ সেটি ক্ষুধার্ত। আমি জানি আমাকে এখন নতুন শিকার খুঁজতে হবে। জমিদার বাড়ির দিকে তাকিয়ে দেখলাম
কালো ধোয়ার কুণ্ডলি আমার চারপাশে ঘুনিয়ে যাচ্ছে, সেই ছায়ামূর্তি যে আমাকে ধোকায় ফেলেছিল এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। এবার তোর বলা আরেকজনকে আন। তার গলায় এমন এক বিভৎস গর্জন যা শুনে শরীরের প্রতিটি রক্তকণা জমে যায়। আমি চাই না, কিন্তু আমার পা নিজে থেকে এগিয়ে যাচ্ছে। আমার ভিতরে থাকা সেই ভয়ঙ্কর শক্তি আমায় প্রচালিত করছে। আমি কেউকে ধরতে চাই না, কেউকে নিজের মতো বানাতে চাই না, কিন্তু আমি কিছুই করতে পারছি না। আমি রাতের আধারে গ্রামের দিকে পা বাড়ালাম। একটি কুড়ের ঘরের সামনে এসে থামলাম। এখানে এক যুবক থাকে, নাম রফিক। দরিদ্র, অসহায়, ভাগ্য পরিবর্তনে আসায় দিনরাত কঠোর পরিশ্রম করে। আমি জানি সেই সম্পদের জন্য মরিয়া। আমার ঠোঁটে এক বিকট হাসি ফুটে উঠল। তোর যা দরকার আমি দিতে পারি। শব্দটা বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ল। রফিক ঘর থেকে বেরিয়ে এলো। কুয়াশায় আচ্ছন্ন রাত, চারপাশে শুধু ঝিঝিরি পোকার আওয়াজ। সে আমাকে দেখতে পায়নি, কিন্তু আমার কণ্ঠ তার কানে পৌঁছেছে। কে কে কথা বলল? আমি আরেকটু এগিয়ে এলাম। তুই যদি সত্যিই তোর ভাগ্য পরিবর্তন করতে চাস, তবে শুধু একটা কাজ কর। রফিক ভয় পেয়েছে, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তার চোখে এক ধরনের লোভ জ্বলে উঠল। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। আমি জানি সে এবার আমার ধোকায় পা দিবে। ঠিক তখনই পিছন থেকে কে যেন আমার কাঁধে একটা হাত রাখলো। আমি প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে পিছনে তাকালাম। এক বৃদ্ধ, বয়স কমপক্ষে 80, চোখে ভয়ঙ্কর শূন্যতা। তিনি কাঁপা গলায় বললেন, তুই পালাতে পারবি না, কিন্তু মুক্তিও পেতে পারবি না। আমার দেহের রক্ত হিম হয়ে গেল। এই বৃদ্ধ কে? তিনি কি জানেন? আমি কিছু বলার আগেই তিনি একটা ছোট্ট মাটির পাত্র আমার দিকে ছুঁড়ে দিলেন। সাথে সাথে প্রচণ্ড এক বিস্ফোরণ, আকাশ কেঁপে উঠল। কালো ধোঁয়ায় চারপাশ ছড়িয়ে পড়ল, আর আমি অনুভব করলাম কিছু একটা আমার শরীরের গভীরে আগুনের মতো জ্বলছে। আমি চিৎকার করলাম। আমার ভিতরে শক্তিটা যেন পুড়তে শুরু করলো। চোখ মেলে দেখি আমি আবার সেই জমিদার বাড়ির সামনে পড়ে আছি। শরীরের প্রতিটি অংশে ব্যথাই চলছে। পাশে দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধ। তোর সময় শেষ হয়নি, কিন্তু মনে রাখিস এই অভিশাপ থেকে মুক্তি নেই। তিনি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন কুয়াশার মধ্যে। আমি উঠে দাঁড়ালাম। আমার শরীর এখনো বিকৃত, আমার মন এখনো অন্য এক সত্তা নিয়ন্ত্রণে। আমি জানি আমি পলাতে পারবো না, কিন্তু এবার আমি একা নই। কারণ জমিদার বাড়ির ভিতর থেকে শত শত কালো ধোঁয়া উঠে যাচ্ছে, আর আমি জানি ওরা আমাকে নেবে না, ওরা আমাকে তাদের রাজা বানাবে। চারদিকে এক ধরনের থমথমে নীরবতা। বাতাস ভারী, যেন কালো কোনো অজানা শক্তি ঘনীভূত হয়ে চারপাশে আছে। ধ্বংসব্যাপ্ত জমিদার বাড়ির ধুলো উড়ানো চত্বরে আমি দাঁড়িয়ে আছি, আর সামনে যা ঘটছে তা আমার মস্তিষ্ক মেনে নিতে পারছে না। আমি বুঝতে পারছি এখান থেকে পালানো অসম্ভব। আমি এখন শিকার। ভগ্নপ্রায় দরজাটি যেন নিজের থেকে খুলে গেল। ভিতরে প্রবেশ করতেই দেওয়ালে ফাটলের মধ্যে অদ্ভুত এক চিহ্ন চোখে পড়ল। কালো কয়লায় আঁকা বিশাল বৃত্তি, যার কেন্দ্রস্থলে যেন অস্পষ্ট কিছু লেখা আছে। ঘরের কোণে জড়ো হয়ে থাকা ছাই চাপা পোড়া কাঠের গন্ধে শ্বাস নেওয়া দায়ী হয়ে উঠল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ঘরের মেঝেতে শুকিয়ে যাওয়া লালচে দাগ, যা কালো অতলে হারিয়ে গেছে, তবুও যেন এখনো জীবন্ত। আমি জানি এটা মানুষের রক্ত, রহস্যময় পুরুষের অভিভাব। এখান থেকে বেরিয়ে যা। পিছন থেকে শীতল সুরটা শুনে চমকে উঠলাম। বয়স 60-এর কাছাকাছি, কুচকে যাওয়া টামাটের চামড়া, আর চোখের মধ্যে এমন এক ধাতব সৃষ্টি যা মুহূর্তে বুক কাঁপিয়ে দেয়। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই জানিস না তোর সাথে কি হতে চলেছে। আমি কিছু বলার আগেই হঠাৎ দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। ঘরের বাতাস ভারী হয়ে এলো, যেন চারপাশে দেওয়ালগুলো জীবন্ত হয়ে উঠছে, আমাকে পিষে ফেলবে। লোকটা বলল, ওরা তোকে বেছে নিয়েছে, এবার পালাতে পারবি না। হঠাৎ আমার দৃষ্টি চলে গেল দেওয়ালের ফাটলের দিকে। সেখান থেকে যেন ধীরে ধীরে কালচে লালা ছুঁয়ে পড়ছে, ধীরে ধীরে কালচে লালা ছুঁয়ে পড়ছে। আমি কাঁপতে কাঁপতে কাছে গিয়ে স্পষ্ট করতেই অনুভব করলাম এটা কোনো সাধারণ তরল নয়, এটা ঘন আঠালো কিছু। এবং এক মুহূর্তেই আমি সব বুঝতে পারলাম, এটা পচা মাংসের দাগ। এখানে কিছু একটা ছিল, এখনো আছে।
আমি যখনই পিছন ফিরলাম দেখি বৃদ্ধ লোকটা আর নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে এক বিকৃত মুখ, যার চোখের তারা নেই, চামড়া যেন জ্যান্ত তুলে ফেলেছে এবং ঠোঁটের কোণায় চূড়া এক হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, তুই এখন আমাদের অংশ। ঠিক তখনই আমার শরীর আছাড় হয়ে গেল। আমার পায়ের নিচে মেজে যেন তরল হয়ে গেছে। আমি তলিয়ে যাচ্ছি। আমার হাত পা শক্ত করে ধরে রেখেছে অদৃশ্য কিছু, এবং তারপরে চরম অন্ধকার। আমি চোখ খুললাম। আমি এখন আর জমিদার বাড়িতে নেই। আমি বিশাল এক চত্বরে দাঁড়িয়ে আছি, যেখানে শত শত মানুষের ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। দূরে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু না, এটা ছায়া নয়, এটা মানুষও নয়। এটা সেই শক্তি যা যুগের পর যুগ এই জমিদার বাড়ি দেওয়ালে মাঝে আটকে ছিল। এবং আমি বুঝতে পারলাম আমি পালাতে পারবো না, কারণ আমি এখন ওদের অংশ। গাইস, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও, আর এপিসোড 2 লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।